গুড ইভিনিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলিনিয়াস এর এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজ জিকেজিএস এর উপর থেকে 44 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা 43টা ক্লাস জিকেজিএস এর উপর থেকে কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যেও কিন্তু লিঙ্কটা প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। আর একটা কথা প্রত্যেককে বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। আর প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে, অর্থাৎ প্রথম দিকের ক্লাসগুলো, সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই নির্দিষ্ট দিন ইন্টারভ্যাল অনুযায়ী, মানে 10 দিন পর হোক বা 15 দিন পর হোক বা এক সপ্তাহ পর হোক, সেগুলো কিন্তু অবশ্যই রিভিশন করবে। রিভিশন না করলে জিনিসটা মনে থাকবে না। আর একটা কথা বলতে পারি, তোমাদের এক্সামের আগে পর্যন্ত প্রায় 70 থেকে 80টা ক্লাস কভার করানো হয়ে যাবে। এই ক্লাসগুলো যদি তোমরা রেগুলার বেসিসে পড়াশোনা করো, রিভিশন করো, তাহলে এই ক্লাসগুলোর মধ্যে থেকেই তোমরা প্রায় 70 থেকে 80% কোশ্চেন কমন পেয়ে যাবে। তো শুরু করছি আজকে 44 নাম্বার ক্লাস। আজকে ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, ডিপ্রেসড ক্লাস লিগ কে প্রতিষ্ঠা করেছিলেন? তো ডিপ্রেসড ক্লাস লিগ প্রতিষ্ঠা করেন বাবু জগজীবন রাম। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো ইনি 1935 সালে, ইনি কবে 1935 সালে ডিপ্রেসড ক্লাস লিগ প্রতিষ্ঠা করেছিলেন। এবার এখান থেকে কিছু সমাজ বা কিছু সোসাইটি রিলেট করাবো, যেগুলো এক্সামে বহুবার দেয় এবং এর আগেও পড়ানো হয়েছে। যার মধ্যে প্রথম তিনটে সমাজ, একটা হলো আর্য সমাজ, একটা হলো ব্রহ্ম সমাজ, আর একটা হলো প্রার্থনা সমাজ। তো আর্য সমাজ কে প্রতিষ্ঠা করে? ব্রহ্ম সমাজ, ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে? আরেকটা হলো কি প্রার্থনা সমাজ, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করে? তো আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ, স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন। কত সালে প্রতিষ্ঠা করেছিলেন? এই কোশ্চেনটাও কিন্তু এক্সামে দিয়েছিল, সালটা মাথায় রাখবে। 1875 সালে আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেছিলেন। ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রয়। কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন ব্রহ্ম সমাজ। আর প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মরাম পাণ্ডুরঙ্গ। আত্মরাম, আত্মরাম পাণ্ডুরঙ্গ প্রতিষ্ঠা করেন কে? প্রার্থনা সমাজ। এবার এখান থেকে রিলেট করো, থিওসফিক্যাল সোসাইটি, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি, দুটো সোসাইটি। একটা কি বললাম? থিওসফিক্যাল সোসাইটি, থিওসফিক্যাল, থিওসফিক্যাল সোসাইটি। আরেকটা হলো সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, সার্ভেন্টস অফ ইন্ডিয়া, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। তো থিওসফিক্যাল সোসাইটি এটা প্রতিষ্ঠা করেন কে? এটা প্রতিষ্ঠা করেন মাদাম হেলেনা। এইটুকুই নাম মাথায় রাখবে। কে প্রতিষ্ঠা করেন? মাদাম হেলেনা। ফুল নাম হলো মাদাম হেলেনা ব্লাভাটস্কি। মাদাম হেলেনা ব্লাভাটস্কি, শুধু এইটুকু মাথায় রাখবে, মাদাম হেলেনা। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন গোপাল কৃষ্ণা গোখলে। কে প্রতিষ্ঠা করেন? গোপাল কৃষ্ণা গোখলে। এবার আরো দুটো সোসাইটি, একটা তত্ত্ববোধনী সভা, তত্ত্ববোধনী সভা। তত্ত্ববোধনী সভা কে প্রতিষ্ঠা করেন? তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন তত্ত্ববোধনী সভা। আরেকটা কোশ্চেন তোমাদের এক্সামে দিয়েছিল, সম্ভবত এই বছরের ডব্লিউবিসিএস এর প্রিলিমস এক্সামে দিয়েছিল, হোম রুল লীগ প্রতিষ্ঠা করে কে? বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ট প্রতিষ্ঠা করে। তো হোম রুল লীগ বাল গঙ্গাধর তিলক কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? এই কোশ্চেনটা তোমাদের এক্সামে ছিল, সম্ভবত ডব্লিউবিসিএস এর প্রিলিমস এক্সামে ছিল, খেয়াল আসছে না, কিন্তু এই বছরই কোনো একটা এক্সামে, পিএসসির কোনো একটা এক্সামে ছিল। তো হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন কে? হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন, অ্যাকচুয়াল প্রথমে প্রতিষ্ঠা করেছিলেন কে? প্রথমে প্রতিষ্ঠা করেছিল বাল গঙ্গাধর তিলক। কে প্রতিষ্ঠা করে? বাল গঙ্গাধর
বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক কবে প্রতিষ্ঠা করেছিলেন? ইনি এপ্রিল মাসে, এপ্রিল 1916-তে প্রতিষ্ঠা করেন। আরেকজন প্রতিষ্ঠা করেন, তার নাম কি? তার নাম হলো অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত কবে প্রতিষ্ঠা করেছিলেন? অ্যানি বেসান্ত ওই 1916 সালেই সেপ্টেম্বর মাস নাগাদ, তো সেপ্টেম্বর 1916-তে প্রতিষ্ঠা করেন। তো প্রথম প্রতিষ্ঠা করেছিলেন কে? ফার্স্ট প্রতিষ্ঠা করেছিলেন বাল গঙ্গাধর তিলক। এবার এখান থেকে যে কোশ্চেনটা তোমাদের এক্সামে দিয়েছিল সেটা হলো, এই বাল গঙ্গাধর তিলক কোথায় প্রতিষ্ঠা করেছিলেন হোম রুল লীগ? তো বাল গঙ্গাধর তিলক প্রতিষ্ঠা করেছিলেন বেলগাঁও, বেল বেলগাঁওতে প্রতিষ্ঠা করেছিল। আর অ্যানি বেসান্ত কোথায় প্রতিষ্ঠা করেছিল? অ্যানি বেসান্ত প্রতিষ্ঠা করেছিল ম্যাড্রাস, ম্যাড্রাসে হোম রুল লীগের প্রতিষ্ঠা করেন। তো এই এক্সট্রা ফ্যাক্ট যেগুলো লেখানো হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে, কারণ এগুলো পিডিএফ আকারে তোমরা ডাউনলোড করতে পারবে না। নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ @theLearningExpertSD, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে টেলিগ্রামের লিঙ্ক প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে, বা আজকে যে ক্লাসটা দেখছো, বা ভবিষ্যতে যে ক্লাসগুলো চলবে, প্রতিটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, কংগ্রেস সমাজতান্ত্রিক দলের প্রথম সভা ছিল কোথায়? তো কংগ্রেস সমাজতান্ত্রিক দল, এই কংগ্রেস সমাজতান্ত্রিক দলের প্রথম সভা হয়েছিল কবে? প্রথম সভা হয়েছিল 1934 সালের মে মাসে কিন্তু ফার্স্ট সভা হয়েছিল, এবং সেটা কোথায় হয়েছিল? সেটা বিহারের রাজধানী পাটনাতে হয়েছিল। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। তো প্রথম সভা হয় 1934 সালে মে মাসে পাটনায়। কংগ্রেসের সমাজতান্ত্রিক দল কংগ্রেসের কমিটির কিন্তু ফার্স্ট বৈঠক প্রতিষ্ঠিত হয়েছিল, এবং সেই বছরে অক্টোবর নভেম্বর মাস নাগাদ বোম্বেতে কংগ্রেস পার্টির নীতি ও ব্যবস্থা স্থির করা হয়েছিল। আর এই যে সমাজতান্ত্রিক যে দলটা, এটা জয়প্রকাশ নারায়ণ, যোগেন্দ্র শুক্লা, মিনু মাসানি এবং আচার্য নরেন্দ্র দেব, এই সমস্ত ব্যক্তিরা 1934 সালে ভারতের জাতীয় কংগ্রেসের মধ্যে কংগ্রেস সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, নামগুলো একটুখানি লিখে দিই, কারণ এক্সামে দিতে পারে। জয়প্রকাশ জয়প্রকাশ নারায়ণ কে কে প্রতিষ্ঠা করেছিলেন? কিছু জনের নাম: জয়প্রকাশ নারায়ণ, যোগেন্দ্র শুক্লা, যোগেন্দ্র শুক্লা, মিনু মাসানি, আচার্য নরেন্দ্র দেব, এরা কিন্তু এই কংগ্রেসের মধ্যে সমাজতান্ত্রিক দল, কংগ্রেস দল নয় বলছি, কংগ্রেসের মধ্যে সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠা করেছিলেন, দল গঠন করেছিলেন। পরের কোশ্চেনে চলে আসো, মহারাজা রঞ্জিত সিং এর উত্তরসূরি কে ছিলেন? তো রঞ্জিত সিং এর উত্তরসূরি ছিলেন খড়ক সিং। অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। তো মহারাজা রঞ্জিত সিং শিখ সম্প্রদায়ের তিনি কিন্তু রাজা ছিলেন। 1839 সালে রঞ্জিত সিং যখন মারা যান, তার মৃত্যুর পর তার সব থেকে বড় ছেলে, যে এল্ডার সন যিনি ছিল, তিনি ছিলেন এই খড়ক সিং সিংহাসন আরোহণ করেন। এবং খড়ক সিং ইনি আফিমের নেশায় কিন্তু আসক্ত থাকতেন। চলে আসো পরের কোশ্চেন, চোলদের রাজধানী কোথায় ছিল? তো চোলদের রাজধানী ছিল কোথায়? তাঞ্জোরে চোলদের রাজধানী ছিল। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। এছাড়া পরবর্তীকালে চোলদের রাজধানী তাঞ্জোর থেকে চেঞ্জ হয়েছিল গঙ্গাইকন্ড চোলপুরামে চোলদের রাজধানী হয়েছিল। এবার যদি এখান থেকে কোশ্চেন দেয় যে সঙ্গম যুগে চোলদের রাজধানী কোথায় ছিল? সঙ্গম যুগে চোলদের ক্যাপিটাল, চোলদের রাজধানী কোথায় ছিল? তখন অ্যান্সার হবে সঙ্গম যুগে চোলদের রাজধানী ছিল উরাইউরে ছিল চোলদের রাজধানী। কাঞ্চি থেকে রিলেট করো, কাঞ্চি বা কাঞ্চিপুরম কাদের রাজধানী ছিল? কাঞ্চি বা কাঞ্চিপুরম ছিল পল্লব বংশের রাজধানী। পল্লবদের ক্যাপিটাল, পল্লবদের রাজধানী ছিল কাঞ্চি বা কাঞ্চিপুরম। চলে আসো পরবর্তী কোশ্চেন, কোন দর্শন ত্রিরত্ন গ্রহণ করে? তো ত্রিরত্ন কি কি? ত্রিরত্ন হলো বুদ্ধ, সংঘ এবং ধর্ম বা ধাম বা ধর্ম। তো এই তিনটে হলো ত্রিরত্ন,
এটা কোন ধর্মের? এটা হলো বৌদ্ধ ধর্মে। তো বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন এর মধ্যে কোনটি নয়, এভাবেও কোশ্চেন আসতে পারে। অপশানে থাকবে বুদ্ধ, সংঘ, ধাম বা ধর্ম, আর একটা অন্য কিছু থাকবে, তো সেটাই অ্যান্সার হবে। তো অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ত্রিরত্ন গ্রহণ কোন ধর্মের দর্শন? এটা হলো বৌদ্ধ ধর্মের দর্শন। আচ্ছা, বৌদ্ধ ধর্ম থেকে কিছু ফ্যাক্ট রিলেট করাবো। বৌদ্ধ ধর্মের যে 4টে বৌদ্ধ সঙ্গীত হয়েছিল, সেই 4টে বৌদ্ধ সঙ্গীত কার আমলে হয়েছিল, কোথায় হয়েছিল, সেই টাইমে পুরোহিত কে ছিল, অধ্যক্ষ বা উপাধ্যক্ষ কে ছিল, কত সালে হয়েছিল? ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে এখান থেকে কোশ্চেন দিয়েছে, তো সেই জন্য এখান থেকে রিলেট করাচ্ছি। 4টি যে বৌদ্ধ সঙ্গীত হয়েছিল, 4টি বৌদ্ধ সঙ্গীত, এই সঙ্গীত কার আমলে বা প্রথম বৌদ্ধ সঙ্গীত কার আমলে, কোথায় হয়েছিল সেগুলো। তো ফার্স্ট বৌদ্ধ সঙ্গীত কবে আয়োজন হয়েছিল? 483 খ্রিস্টপূর্বাব্দ, বিসি, বিফোর ক্রাইস্ট। কোথায় আয়োজন হয়েছিল? আয়োজন হয়েছিল রাজগীর, রাজগীরে আয়োজন হয়েছিল। কার আমলে আয়োজন হয়েছিল? অজাতশত্রু, অজাতশত্রুর আমলে আয়োজন হয়েছিল। এবং সেই টাইমে পুরোহিত কে ছিল? পুরোহিত, এটা হলো পুরোহিত। এটা হলো কোন রাজার আমলে? এটা হলো কোন স্থান, কোন স্থানে, আর এটা হলো কত সালে? তো পুরোহিত কে ছিল? পুরোহিত ছিল মহাকাশ্যপ, মহা মহাকাশ্যপ, মহাকাশ্যপ পুরোহিত ছিলেন। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতে চলে আসো। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত এর ঠিক 100 বছর পর, অর্থাৎ 383 খ্রিস্টপূর্বাব্দ। খ্রিস্টপূর্বাব্দে কি হয়? খ্রিস্টপূর্বাব্দে কিন্তু অ্যাড হয় না, নেগেটিভের দিকে আসে, অর্থাৎ জিরোর দিকে আসে। তো খ্রিস্টপূর্বাব্দ 383 খ্রিস্টপূর্বাব্দে কোথায় আয়োজন হয়েছিল দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত? আয়োজন হয়েছিল বৈশালী। কোথায়? বৈশালীতে আয়োজন হয়েছিল। এবং কার সময়? কালাশোক, কালাশোকের সময় আয়োজন হয়েছিল। এবং সেই টাইমে পুরোহিত কে ছিল? পুরোহিত ছিল সাবাক মীর, সাবাক মীর ছিল পুরোহিত। তৃতীয় বৌদ্ধ সঙ্গীত বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতের আয়োজন কবে হয়েছিল? 255 খ্রিস্টপূর্বাব্দে আয়োজন হয়েছিল। কোথায় আয়োজন হয়েছিল? এটা বিহারের পাটলিপুত্র, যার বর্তমান নাম হলো পাটনা। বিহারের পাটলিপুত্র বা পাটনাতে আয়োজন হয়েছিল। কার আমলে আয়োজন হয়েছিল? সম্রাট অশোকের আমলে আয়োজন হয়েছিল। এবং সেই টাইমে পুরোহিত কে ছিল? পুরোহিত ছিল মোগলি পত্তিস, পুরোহিত কে ছিল? মোগলি পত্তিস। চলে আসো ফোর্থ বৌদ্ধ সঙ্গীত। চতুর্থ বৌদ্ধ সঙ্গীত কবে হয়েছিল? চতুর্থ বৌদ্ধ সঙ্গীত হয় প্রথম শতাব্দীতে, প্রথম শতাব্দীতে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত হয়। কোথায় হয়েছিল? এটা জম্মু কাশ্মীরে হয়েছিল। বা অনেক সময় তোমাদের কোশ্চেন দেয় যে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত কুণ্ডল বনে হয়েছিল। কুণ্ডল বন কোথায় অবস্থিত? তো মাথায় রাখবে জম্মু কাশ্মীরে অবস্থিত। কার আমলে হয়েছিল চতুর্থ বৌদ্ধ সঙ্গীত? কনিষ্কের আমলে হয়েছিল চতুর্থ বৌদ্ধ সঙ্গীত। এবং এখান থেকে এই দুটো কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, যেটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, যে অধ্যক্ষ কে ছিল, উপাধ্যক্ষ কে ছিল? অধ্যক্ষ কে ছিল? তো অধ্যক্ষ ছিল বসুমিত্র, অধ্যক্ষ ছিল বসুমিত্র। আর উপাধ্যক্ষ, উপাধ্যক্ষ ছিল কে? উপাধ্যক্ষ ছিল অশ্ব ঘোষ। কে ছিল? অশ্ব ঘোষ ছিল চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের উপাধ্যক্ষ। তো এই 4টে বৌদ্ধ সঙ্গীত কবে হয়েছে, কোথায় হয়েছে, কার আমলে হয়েছে, এবং পুরোহিতকে, পুরোহিতটা অতটা ইম্পর্টেন্ট না, তবুও চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের ক্ষেত্রে এই অধ্যক্ষ উপাধ্যক্ষটা ইম্পর্টেন্ট। তো এগুলো প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু তোমাদের কোশ্চেন এসছে, প্রত্যেকটা পয়েন্টই মাথায় রাখতে হবে। এবার এখান থেকে আজীবক ধর্মটা একটুখানি এখান থেকে রিলেট করিয়ে দিই, যে আজীবক ধর্মের সংস্থাপক কে? কে প্রতিষ্ঠা করেছিলেন আজীবক ধর্ম? তো আজীবক ধর্মের সংস্থাপক ছিলেন মোগলি পত্তিস গোসাল। মোগলি মোগলি পত্তিস মোগলি পত্তিস গোসাল ছিলেন আজীবক ধর্মের সংস্থাপক। এখান থেকে কোশ্চেন দেয় যে অশোকের পিতা, তার নাম কি ছিল? অশোকের পিতা বিন্দুসার। বিন্দুসার কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? তো বিন্দুসার ছিলেন আজীবক ধর্মের পৃষ্ঠপোষক। এবং এর জন্য সম্রাট অশোক 4টে গুহা দান করেছিল। 4টে গুহার নাম কি কি মাথায় রাখতে হবে? একটা হলো সুধামা গুহা, একটা কর্ণ গুহা,
সুদামা কর্ণ চোপড়া আর বিশ্ব ঝোপড়ি এই চারটি কিন্তু গুহা, এই চারটি গুহা আজীবক সম্প্রদায়কে দান করেছিল কে? আজীবক সম্প্রদায়কে দান করে সম্রাট অশোক দান করে। চলে আসো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, তোমাদের এখানে একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো বা যে ক্লাসটা দেখছো সেটা হলো পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল জিকে জিএস এর ক্লাস। এছাড়া এখানে আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রতিটা এক্সামের জন্য এই চ্যানেলে সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যাচ্ছে রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে রেকর্ডেড হিসেবেও ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারবে। এছাড়া এখানে আরো আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন এই যে ক্লাসগুলো দেখছো এই প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু আমাদের আলাদা আলাদাভাবে হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার জন্য নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অনলি ইনফর্ম করবে, কেউ ফোন করবে না। ফোন করলে কিন্তু রিসিভ করা হয় না বা কলটাকে ব্লক করে দেওয়া হয়। তো যাই হোক, আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনফর্ম করবে। হোয়াটসঅ্যাপে ইনফর্ম করলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে তোমাদের ইনক্লুড করে নেওয়া হবে এবং সেখান থেকে প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। আর হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস হবে বা ক্লাসের রুটিনগুলো প্রোভাইড করা, ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা বা এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবকিছু হোয়াটসঅ্যাপ ব্যাচে শেয়ার করা হয়। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলে জিকে জিএস এর সম্পূর্ণ মানে প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস, প্রত্যেকটা এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ অ্যান্ড রিজনিং এর ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এর পাশাপাশি ম্যাথের টার্গেট ব্যাচ, এই পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল ম্যাথের টার্গেট ব্যাচটাও প্রোভাইড করা হচ্ছে তোমাদের এই চ্যানেলে। এটা বাদ দিয়ে বাকি যাবতীয় প্রত্যেকটা এক্সামের জন্য ম্যাথের ক্লাস চলছে তোমাদের নতুন চ্যানেল ম্যাথস বাই সন্তু স্যার ইউটিউব চ্যানেলে। চ্যানেলটা নতুন চ্যানেল, তাই এই নতুন চ্যানেলের লিঙ্কটা আমাদের এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে তোমরা নতুন চ্যানেলে অর্থাৎ ম্যাথস বাই সন্তু স্যার এই ইউটিউব চ্যানেলে চলে যেতে পারবে। এবং যেহেতু নতুন চ্যানেল তাই প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখবে এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে যে ক্লাসগুলো চলছে সেই ক্লাসগুলো রেগুলার বেসিসে করতে থাকবে। চলে আসো পরের কোশ্চেন। স্বাধীন ভারতের প্রথম বননীতি কোন সালে ঘোষিত হয়েছিল? তো স্বাধীন ভারতের প্রথম যে বননীতি এটা ঘোষিত হয়েছিল 1952 সালে। অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে। এবং এই বননীতিতে কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে পরিবেশগত ভারসাম্য বজায় রাখার জন্য 33% বন ভূমি কিন্তু দ্বারা আবৃত করতে হবে, এটা বলা হয়েছিল 1952 সালের যে জাতীয় বননীতির যেটা হয়েছিল স্বাধীন ভারতে সেটাতে বলা হয়েছিল। এবার এখান থেকে কোশ্চেন দিতে পারে যে এই স্বাধীন ভারতের যে বননীতি, প্রথম বননীতি তো 1952 সালে হয়েছিল, তো দ্বিতীয় সংস্করণ কত সালে হয়েছিল? দ্বিতীয় সংস্করণ হয় 1988 সালে দ্বিতীয় সংস্করণ হয় এই জাতীয় বননীতির। এখান থেকে তিনটে কোশ্চেন তোমাদের দেয়। একটা দেয় ভারতের বন্যপ্রাণী সুরক্ষা আইন। আচ্ছা, আমি এখানে লিখেই দিচ্ছি। এখান থেকে যে তিনটে কোশ্চেন দেয়, ভারতের বন্যপ্রাণী সুরক্ষা আইন, ভারতের বন্যপ্রাণী সুরক্ষা আইন কবে পাস হয়? কোশ্চেন দেয় এখান থেকে ভারতের বন সংরক্ষণ আইন, ভারতের বন সংরক্ষণ আইন কবে পাস হয়? আর এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে ভারতের পরিবেশ সুরক্ষা আইন, ভারতের পরিবেশ সুরক্ষা আইন কবে পাস হয়? তো ভারতের বন্যপ্রাণী সুরক্ষা আইন এটা কবে পাস হয়েছিল? বন্যপ্রাণী সুরক্ষা আইন পাস হয় 1972 সালে পাস হয়েছিল বা প্রণীত হয়েছিল। বন সংরক্ষণ আইন এর ঠিক 8 বছর পর 1980 সালে এটা প্রণীত হয়েছিল। আর পরিবেশ সুরক্ষা আইন ভারতের এটা পাস হয় এর ঠিক 6 বছর পরে 1986 সালে পরিবেশ সুরক্ষা আইন পাস হয়।
বন নিয়ে যখন কোশ্চেন এসছে এখান থেকে আরেকটা কোশ্চেন রিলেট করায়। যদি কোশ্চেন দেয় যে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, জাতীয় ন্যাশনাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো ন্যাশনাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এটা অবস্থিত কোথায়? দেরাদুনে অবস্থিত। দেরাদুন কোথায়? উত্তরাখণ্ডে অবস্থিত। এখান থেকে আরেকটা কোশ্চেন দিতে পারে যে ভারতের এরিয়া ওয়াইজ সব থেকে বেশি বন আছে কোন রাজ্যে? ভারতের এলাকার অনুযায়ী এরিয়া ওয়াইজ সব থেকে বেশি বনভূমি আছে কোন রাজ্যে? তো সব থেকে বেশি বনভূমি আছে মধ্যপ্রদেশে। আর ভারতের এরিয়া ওয়াইজ সব থেকে কম বনভূমি আছে কোন রাজ্যে? কম বনভূমি আছে হরিয়ানাতে, সব থেকে কম বনভূমি আছে। এখান থেকে আরেকটা কোশ্চেন রিলেট করে নাও যে ওয়ার্ল্ড ফরেস্ট ডে কবে পালন করা হয়? বিশ্ব বন দিবস, ওয়ার্ল্ড ফরেস্ট ডে। তো ওয়ার্ল্ড ফরেস্ট ডে পালন করা হয় কবে? পালন করা হয় 21শে মার্চ তারিখে ওয়ার্ল্ড ফরেস্ট ডে পালন করা হয়। আর এই বছরের থিম কি ছিল? ওয়ার্ল্ড ফরেস্ট ডে থিম 2024, 2024-এর থিম ছিল ফরেস্ট অ্যান্ড ইনোভেশন। এইটুকু মাথায় রাখবে, পুরোটা না মাথায় রাখলে হবে। ফরেস্ট অ্যান্ড, কারণ এক্সামে দিলে এইটুকুই দেবে, পুরোটা দেবে না। ফরেস্ট অ্যান্ড ইনোভেশন ফুল ছিল নিউ সলিউশন ফর এ বেটার ওয়ার্ল্ড। ফরেস্ট অ্যান্ড ইনোভেশন নিউ সলিউশন ফর এ বেটার ওয়ার্ল্ড। তো এইটুকু মাথায় রাখবে, ফরেস্ট অ্যান্ড ইনোভেশন ছিল 2024-এর ওয়ার্ল্ড ফরেস্ট ডে থিম। চলে আসো পরবর্তী কোশ্চেন। ভারতের কোন রাজ্য সর্বাধিক বায়ু বিদ্যুৎ উৎপাদন করে? ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এটাকে ভুল করবে, গুজরাট মেরে চলে আসবে, অ্যান্সার হয়ে যাবে ভুল। গুজরাট কিন্তু সেকেন্ড পজিশনে আছে। ফার্স্ট পজিশনে কে আছে? ফার্স্ট পজিশনে আছে তামিলনাড়ু। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। বায়ু বিদ্যুৎ উৎপাদনে ফার্স্ট রাজ্য তামিলনাড়ু, সেকেন্ড রাজ্য হলো গুজরাট, আর থার্ড পজিশনে কে আছে? থার্ড পজিশনে আছে মহারাষ্ট্র। কে আছে? মহারাষ্ট্র থার্ড পজিশনে আছে। এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের এক্সামে দিয়েছিল যে ভারতের বৃহত্তম উপকূলীয় বায়ু বিদ্যুৎ প্রকল্প। ভারতের বৃহত্তম উপকূলীয় বায়ু বিদ্যুৎ প্রকল্প কোনটা? বায়ু বিদ্যুৎ প্রকল্প কোনটি? তো ভারতের বৃহত্তম উপকূলীয় বায়ু বিদ্যুৎ প্রকল্প হলো মুপান্ডাল হলো ভারতের বৃহত্তম উপকূলীয় বায়ু বিদ্যুৎ প্রকল্প। চলে আসো পরবর্তী কোশ্চেন। কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট এটা অবস্থিত কর্ণাটকের মহীশূরে। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই গবেষণা কেন্দ্রটা কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1950 সালে। 1950 সালে 21শে অক্টোবরে কর্ণাটকের মহীশূরে প্রতিষ্ঠা হয়েছিল। তো সাল না মনে রাখলে হবে। এখান থেকে যেগুলো মনে রাখতে হবে সেগুলো ইম্পর্টেন্ট, যে রিসার্চ ইনস্টিটিউট গুলো আছে সেগুলো কোথায় অবস্থিত ভারতের, তো সেগুলো এখান থেকে আরো আরেকবার রিলেট করাচ্ছি। তো এখানে ফার্স্টে দেখো যে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট এটা কোথায় অবস্থিত? ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট ভারতের রাজধানী নিউ দিল্লিতে অবস্থিত। চলে আসো পরবর্তী রিসার্চ ইনস্টিটিউটে, সেন্ট্রাল টোব্যাকো রিসার্চ ইনস্টিটিউট। সেন্ট্রাল টোব্যাকো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? টোব্যাকো রিসার্চ ইনস্টিটিউট এটা অবস্থিত রাজমান্ড্রি। রাজমান্ড্রি কোথায়? রাজমান্ড্রি অন্ধ্রপ্রদেশ। তো এখানে আমি
এপি লিখে দিলাম, অরুণাচল প্রদেশ ভাববে না, ফুল নাম লিখে রাখবে, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। চলে আসো পরবর্তী রিসার্চ ইনস্টিটিউট, ন্যাশনাল সুগার রিসার্চ ইনস্টিটিউট। ন্যাশনাল, দুটো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলিয়ে ফেলে, একটা হলো ন্যাশনাল সুগার রিসার্চ ইনস্টিটিউট, আরেকটা গুলিয়ে ফেলে ন্যাশনাল সুগার কেন রিসার্চ ইনস্টিটিউট। তো একটা জাতীয় চিনি রিসার্চ ইনস্টিটিউট, চিনি গবেষণা কেন্দ্র, আরেকটা হলো জাতীয় আখ গবেষণাগার কেন্দ্র। তো চিনি গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? চিনি গবেষণাগার কেন্দ্র অবস্থিত উত্তরপ্রদেশের কানপুরে, উত্তরপ্রদেশের কানপুরে অবস্থিত চিনি গবেষণাগার কেন্দ্র। আর যদি দেয় আখ গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত, তো সেটা অবস্থিত কোয়েম্বাটোর। কোয়েম্বাটোর কোথায়? তামিলনাড়ু, তামিলনাড়ুর কোয়েম্বাটোরে অবস্থিত। তো এই দুটো এখান থেকে খেয়াল রাখবে। চলে আসো পরবর্তী গবেষণাগার কেন্দ্র, সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট এটা উড়িষ্যার কটক শহরে, উড়িষ্যার কটক শহরে অবস্থিত। কোথায়? উড়িষ্যার কটক শহরে চাল গবেষণাগার কেন্দ্র অবস্থিত। কোশ্চেন দেবে যে আলু গবেষণাগার কোথায় অবস্থিত? সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আলু গবেষণাগার কেন্দ্র। তো আলু গবেষণাগার কেন্দ্র অবস্থিত সিমলাতে অবস্থিত আলু গবেষণাগার কেন্দ্র। কোশ্চেন দেবে যে সেন্ট্রাল কোকোনাট গবেষণাগার কেন্দ্র, সেন্ট্রাল কোকোনাট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো এটা অবস্থিত কাসেরগড় কোন রাজ্যে? রাজ্যটা মাথায় রাখবে অবশ্যই, কেরালা রাজ্যে অবস্থিত। চলে আসো পরে টেক্সটাইল রিসার্চ ইনস্টিটিউট। টেক্সটাইল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ভারতের টেক্সটাইল রিসার্চ ইনস্টিটিউট সেটা অবস্থিত আহমেদাবাদ কোথায়? গুজরাটের আহমেদাবাদে অবস্থিত। কোশ্চেন দেবে ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট। ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা অবস্থিত হরিয়ানার কারনাল কোথায়? হরিয়ানার কারনালে অবস্থিত। কোশ্চেন দেবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ASI শর্টেও দিতে পারে। তো ফুল ফর্ম হলো কি? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অবস্থিত কলকাতাতে অবস্থিত। কলকাতা থেকে আরেকটা মাথায় রাখবে যে পাট গবেষণাগার কেন্দ্র, অর্থাৎ সেন্ট্রাল জুট টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। কোথায় অবস্থিত? এটা অবস্থিত পশ্চিমবঙ্গের কলকাতাতে অবস্থিত। এখান থেকে আরো দুটো কোশ্চেন ডিলেট করাবো, যেটা তোমাদের এই বছর 2023-এর WBCS এর প্রিলিমস এক্সামে কোশ্চেন দিয়েছিল। একটা হলো চা গবেষণাগার কেন্দ্র, আর একটা হলো কি? কফি গবেষণাগার কেন্দ্র। তো চা গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? চা গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? প্রত্যেকেই জানতো আসামে অবস্থিত, কিন্তু আসামের এক্সাক্ট কোথায় সেই কারণে কিন্তু এক্সাক্ট জায়গার নাম লিখিয়েছি প্রত্যেকটা ক্ষেত্রে। দেখো আহমেদাবাদ, গুজরাট লিখিয়েছি, এদিকে কটক, উড়িষ্যা, শুধু উড়িষ্যা বলতে পারতাম। তারপর ন্যাশনাল ডেয়ারির ক্ষেত্রে দেখো আমি শুধু হরিয়ানা বলে দিতে পারতাম, কিন্তু এক্সাক্ট জায়গা বলে দিয়েছি কারনাল, হরিয়ানা। তো এক্সাক্ট জায়গা মাথায় রাখতে হবে, কারণ এখন
পিএসসি কিন্তু টাফ লেভেলের কোশ্চেন করছে। তো চা গবেষণাগার কোথায় অবস্থিত? চা গবেষণাগার কেন্দ্র অবস্থিত যোরহাট। যোরহাট কোথায়? আসাম। তো আসামের যোরহাটে অবস্থিত। আরেকটা কোশ্চেন দেবে যে কফি গবেষণাগার, এটাও কিন্তু তোমাদের ডাব্লিউবিসিএস 2023-তে এই দুটো কোশ্চেনই দিয়েছিল। তো কফি গবেষণাগার কোথায় অবস্থিত? সেটা অবস্থিত চিকমাগালুর। চিকমাগালুর। চিকমাগালুর কোথায়? কর্ণাটক। কর্ণাটকে চিকমাগালুরে অবস্থিত কফি গবেষণাগার কেন্দ্র। চলে আসো পরবর্তী কোশ্চেনে। ভবানী, হেমাবতী এবং কাবিনী নদীগুলো নিম্নলিখিত কোন নদীর উপনদী? তো এই টাইপের কোশ্চেন কিন্তু এক্সামে থাকতে পারে। যদি কোশ্চেন লেভেল হার্ড হয় অবশ্যই এই টাইপের কোশ্চেন তোমরা এক্সামে পাবে। তাই ফেমাস যে সমস্ত নদীগুলো আছে তাদের যে উপনদীগুলো, সেই উপনদীগুলোর নাম কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে কষ্ট করে। তো ভবানী, হেমাবতী, কাবিনী এগুলো প্রত্যেকটাই হলো কাবেরী নদীর উপনদী। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এছাড়া কাবেরী থেকে যে উপনদীগুলোর নাম মাথায় রাখবে সেগুলো এখান থেকে রিলেট করো। অমরাবতী, যেটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, অমরাবতী কার উপনদী? অমরাবতী, অর্কবতী, এখান থেকে কিছু লিখে দেবো, অর্কবতী। তারপর ভবানী, ভবানী লিখছি না, কোশ্চেনে ছিল, এগুলো লিখে নেবে। তারপরে চিন্নার, চিন্নার, হেমাবতী অপশানে আছে, হেমাবতী, কাবিনী, কাবিনীও অপশানে আছে। তারপর হন্যু হল, হন্যু হল, কন্নিকা, কন্নিকা, কলিদাম, কন্নিকা, কলিদাম। তারপর লোবা পারণী, লোবা পারণী। তারপর শিমশা, শিমশা, নয়াল, এগুলো প্রত্যেকটা কাবেরীর উপনদী। কাবেরী থেকে রিলেট করো, কাবেরীর উৎপত্তি কোথায় হয়েছে? কাবেরীর উৎপত্তি স্থল কোথায়? তো কাবেরীর উৎপত্তি হয়েছে পশ্চিমঘাট পর্বতমালার, পশ্চিমঘাট পর্বতমালার টালা কাভেরি থেকে। টালা, টালা কাভেরি থেকে এর উৎপত্তি হয়েছে। টালা কাভেরি কোথায় অবস্থিত? কুর্গ। কুর্গ ডিস্ট্রিক্ট কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটকের কুর্গ রাজ্যে। তো কর্ণাটকের কুর্গ রাজ্যের পশ্চিমঘাট পর্বতমালা টালা কাবেরী থেকে উৎপত্তি হয় কাবেরী নদী। কাবেরী নদী কিন্তু পূর্ব বাহিত নদী, অর্থাৎ পূর্ব দিকে গেছে। তো এটা একটা পূর্ব বাহিত নদী। তো পূর্ব বাহিত নদী, এটা পূর্ব দিকে বাহিত হয়ে এটা পড়েছে কোন সাগরে? পড়েছে বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগরে এটা কিন্তু পতিত হয়েছে। কাবেরী থেকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা বহুবার এক্সামে দেয় এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে, দুটোর মধ্যে ভুল করে, তো সেটা আমি এখান থেকে আরো আরেকবার বলে দিচ্ছি। কোশ্চেন দেবে যে গঙ্গা অফ, গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া, গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া বলা হয় কোন নদীকে? বলা হয় কাবেরী নদীকে। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। আর যদি কোশ্চেন দেয় যে দক্ষিণী গঙ্গা, দক্ষিণী গঙ্গা ইংলিশে লিখলেও লিখবে দক্ষিণী গঙ্গা, বলা হয় কোন নদীকে? তো দক্ষিণী গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। গোদাবরী নদীকে বলা হয় দক্ষিণী গঙ্গা। কেন বলা হয়? কারণ ভারতের সব থেকে দীর্ঘতম নদী হলো গঙ্গা নদী, যার লেন্থ 25 মানে 2525 কিলোমিটার, বা অনেক বইতে তোমরা 2500 কিলোমিটার পাবে। তো ভারতের সব থেকে দীর্ঘতম নদী হলো গঙ্গা। গঙ্গার পরে ভারতের সব থেকে দীর্ঘতম নদী হলো গোদাবরী নদী, সেই কারণে গোদাবরী নদীকে বলা হয় দক্ষিণী গঙ্গা। আর কাবেরী নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। তো এই দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য থাকবে, তো এটা ভালোভাবে খেয়াল করবে এবং কোশ্চেনে কি জানতে চাইছে সেই অনুযায়ী অ্যান্সার করবে। আচ্ছা, এখান থেকে কৃষ্ণা নদীর কিছু উপনদী রিলেট করাই, এখান থেকে যে মেন উপনদী যেটা এক্সামে দিয়েছে, যেমন ঘাটপ্রভা, মালপ্রভা, এই দুটোই কিন্তু কৃষ্ণা নদীর উপনদী। তো ঘাটপ্রভা, মালপ্রভা। আরেকটা এক্সামে বহুবার কোশ্চেন দিয়েছে তুঙ্গাভদ্রা।
তুঙ্গাভদ্র কোন নদীর উপনদী? তুঙ্গাভদ্র কৃষ্ণা নদীর উপনদী। হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? মুসি নদীর তীরে অবস্থিত। তো সেই মুসিটাও কৃষ্ণার কিন্তু উপনদী। আরেকটা উপনদী মাথায় রাখবে, কৃষ্ণা থেকে ভীমা, ভীমা হলো কৃষ্ণা নদীর উপনদী। মহানদী থেকে রিলেট করো, মহানদী থেকে দুটো ফ্যাক্ট করাবো। একটা হলো কোশ্চেন দেয় যে উড়িষ্যার দুঃখ বলা হয় কোন নদীকে? ওড়িশার দুঃখ, ওড়িশার দুঃখ বলা হয় মহানদীকে। যদি কোশ্চেন দিত বাংলা দুঃখ বলা হয় কোন নদীকে? দামোদরকে। যদি কোশ্চেন দেয় যে বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে? তো কোশি নদীকে বলা হয় বিহারের দুঃখ। মহানদী থেকে আরেকটা ফ্যাক্ট রিলেট করো, মহানদীর ওপরে বিশ্বের সব থেকে লম্বা, ওয়ার্ল্ডস লংগেস্ট ড্যাম অবস্থিত। বিশ্বের সব থেকে লম্বা বাঁধ, ওয়ার্ল্ড লংগেস্ট ড্যাম অবস্থিত কোন নদীর উপরে? মহানদীর উপরে। তার নাম কি? সেই ড্যামের নাম হলো হীরাকুদ ড্যাম। সেই ড্যামের নাম কি? ড্যামের নাম হলো হীরাকুদ ড্যাম। তার লেন্থ কত? 25.79 কিলোমিটার হলো হীরাকুদ ড্যামের লেন্থ। এবং এই হীরাকুদ ড্যামটা কোন রাজ্যে অবস্থিত? তো এটা অবস্থিত ওড়িশা রাজ্যে। কোন রাজ্যে অবস্থিত? ওড়িশা রাজ্যে অবস্থিত। চলে আসো পরবর্তী কোশ্চেনে। উত্তর থেকে দক্ষিণে হিমালয় পর্বতমালার সঠিক ক্রম সাজাও। তো এটা কিন্তু আমি বহুবার পড়িয়েছি, ছবি দেখে পড়িয়েছি। তো ফার্স্টে একবার ছবি দেখে নেব, তারপর অ্যান্সার করব। তো এখানে দেখো যে ভারতের ম্যাপের আমি উত্তর সাইডটা এখানে ড্র করেছি, আগে থেকে ড্র করে রেখেছিলাম। তো এখান থেকে দেখো যে উত্তর থেকে দক্ষিণ আর পূর্ব থেকে পশ্চিম। তো উত্তর থেকে দক্ষিণ চারটে ভাবে ভাঙা যায়, আর পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্ব যাই বলো না কেন, সেখানেও কিন্তু হিমালয় পর্বতমালাকে চারটে ভাবে ভাগ করা যায়। তো একটা হলো শ্রেণী অনুযায়ী, আর একটা হলো কি শৃঙ্খলা অনুযায়ী ভাগ করা হয়। তো এখান থেকে দেখো ওপর থেকে মানে উত্তর থেকে, এটা ফার্স্টে যে রেঞ্জটা আছে এটা কি রেঞ্জ? এটা হলো কারাকোরাম রেঞ্জ। তোমরা খাতায় ফুল নাম লিখে নেবে, আমি এখানে শর্টে লিখে দিচ্ছি। কারাকোরাম রেঞ্জের পরে আছে কি? কারাকোরাম রেঞ্জের পরে আছে লাদাখ রেঞ্জ। লাদাখ রেঞ্জের পরে আছে কি? লাদাখ রেঞ্জের পরে আছে ঝাঁসকর রেঞ্জ। এই কারাকোরাম, লাদাখ এন্ড ঝাঁসকর, এই তিনটে কে বলা হয় কি? তিনটেকে বলা হয় ট্রান্স হিমালয়। ট্রান্স হিমালয়। তো ট্রান্স হিমালয়ের অংশ কোনটা? কোশ্চেন এইভাবে দিতে পারে, তাতে কারাকোরাম থাকবে, লাদাখ থাকবে, ঝাঁসকর থাকবে, আর একটা হয়তো দিয়ে দিল ধৌলাধর বা পীর পাঞ্জাল দিয়ে দিল। তো অ্যান্সার হবে কোনটা? এর মধ্যে কোনটা নয়? পীর পাঞ্জাল নয় হবে। তো উপরে আছে কারাকোরাম, তারপরে আছে লাদাখ, তারপরে আছে ঝাঁসকর, এই তিনটে হলো ট্রান্স হিমালয়ের অংশ। এবং কার পরে কোনটা আছে এটা মনে রাখা অবশ্যই দরকার। যখন তোমাদের গিরিপথ করাবো, গিরিপথ অলরেডি এর আগের ক্লাসগুলোর মধ্যে করানো হয়েছে, 2 থেকে 3 বার করানো হয়েছে। আরো যখন পরবর্তীতে করাবো সেখানে তোমরা দেখবে যে এই রেঞ্জ যদি পরপর মুখস্থ না থাকে তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে। এরপরে এখানে দেখো কারাকোরামের পরে এখান থেকে দেখো এর পরবর্তী যে রেঞ্জটা সেটা হলো কি? এখানে আছে কি নাঙ্গা পর্বত। এই যে পর্বতটা, এটা হলো কি নাঙ্গা পর্বত। কি পর্বত? নাঙ্গা পর্বত। এই নাঙ্গা পর্বত থেকে এখান থেকে একটা রেঞ্জ এইভাবে গিয়েছে, এখান থেকে নেপালের ওপর দিয়ে গিয়ে এখান থেকে এটা ভুটানকে টাচ করে এইভাবে গিয়ে অরুণাচল প্রদেশের মধ্যে এখানে এসেছে। তো এখানে কোন পর্যন্ত এসেছে? এখানে এসেছে নামচা বারোয়া। নামচা বারোয়া পর্যন্ত। তো পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্বে নামচা বারোয়া পর্যন্ত বিস্তৃত এই যে শ্রেণীটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় গ্রেটার হিমালয়। কি বলা হয়? গ্রেটার হিমালয়। অনেক বইতে এটাকে বলা হয় হিমাদ্রি হিমালয়। তো দুটো নামই কিন্তু মাথায় রাখতে হবে, কারণ অপশানে কি থাকবে সেটা কিন্তু আমাদের জানা নেই। তো অপশানে হিমাদ্রি হিমালয়ও থাকতে পারে, গ্রেটার হিমালয়ও থাকতে পারে। এবার এই গ্রেটার হিমালয়ের পরে নিচে যে রেঞ্জ গুলো আছে এখান থেকে ভালোভাবে দেখো, এটা কি? এটাকে বলা হয় পীর পাঞ্জাল। কি বলা হয়? পীর পাঞ্জাল। পীর পাঞ্জাল। পীর পাঞ্জাল রেঞ্জের নিচে এখান থেকে এই যে রেঞ্জ, এটাকে বলা হয় কি? ধৌলাধর। এটাকে বলা হয়
ধওলাধর রেঞ্জ। ধওলাধরের পরে আছে এই রেঞ্জটা হলো নাগটিব্বা। নাগটিব্বা। আর নেপালের মধ্যে ঢুকে গেছে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় মহাভারত। মহাভারত। তো এই যে পীর পাঞ্জাল, ধওলাধর, নাগটিব্বা, মহাভারত, এই যে রেঞ্জটা গেছে এটাকে কি বলা হয়? এই রেঞ্জটাকে এটাকে বলা হয় মিডিল হিমালয়, মধ্য হিমালয়। কি বলা হয়? মিডিল হিমালয়া বলা হয় এই পীর পাঞ্জাল, ধওলাধর, নাগটিব্বা, মহাভারত এই রেঞ্জটাকে। এর নিচে দিয়ে আরেকটা রেঞ্জ গেছে, এর নিচে দিয়ে আরেকটা রেঞ্জ এখান দিয়ে গেছে এইভাবে। এই রেঞ্জটাকে কি বলা হয়? এই রেঞ্জটাকে বলা হয় শিবালিক রেঞ্জ। এই রেঞ্জটাকে কি বলা হয়? শিবালিক রেঞ্জ, শিবালিক পর্বতমালা, শিবালিক রেঞ্জ বলা হয়। তাহলে ওপর থেকে নিচ পর্যন্ত চারটে যে ভাগে ভাগ করা হয়, সেই চারটে ভাগ কি কি? ট্রান্স হিমালয়, তার নিচে আছে গ্রেটার হিমালয়, গ্রেটার হিমালয় নিচে আছে মিডিল হিমালয়, মিডিল হিমালয় নিচে আছে কি? শিবালিক রেঞ্জ। এবার পশ্চিম থেকে পূর্ব বলতে পারো, বা পূর্ব থেকে পশ্চিম, ন্যাচারালি ধরা হয় পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে নদীর ভিত্তিতে এই রেঞ্জটাকে চারটে ভাগে ভাগ করা হয়। সেই চারটে ভাগ কি কি? পাঞ্জাব হিমালয়, কুমায়ুন হিমালয়, নেপাল হিমালয় এবং আসাম হিমালয়। তো কোন কোন নদীর দ্বারা কোন হিমালয় ভাগ করা হয়েছে, এক্সামে কিন্তু কোশ্চেন বহুবার দিয়েছে, খেয়াল রাখবে। তো এখান থেকে গেছে কি? এখান থেকে গেছে সিন্ধু নদী। তো এখানে এটা কি হলো? এটা হলো ইন্দাস রিভার। আগে নদীগুলোর নাম দিয়ে ভাগ করে নি। ইন্দাস রিভার, এখান দিয়ে এসছে সতলুজ রিভার, শতদ্রু নদী বা সতলুজ রিভার, সতলুজ রিভার। এখানে নেপালের বর্ডার করে এখান থেকে এসছে কি? কালী রিভার, কালী রিভার। পশ্চিমবঙ্গের এই পজিশন দিয়ে এখান থেকে এসছে তিস্তা নদী, তিস্তা রিভার। আর এদিক দিয়ে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র রিভার, ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র রিভার। তো পাঁচটা নদী দ্বারা পশ্চিম থেকে পূর্ব দিকে হিমালয় পর্বতমালাকে কটা ভাগে ভাগ করা হয়েছে? চারটে ভাগে ভাগ করা হয়েছে। তো ইন্দাস এবং সতলুজের মাঝখানে এই যে রেঞ্জগুলোকে, একে বলা হয় কি? একে বলা হয় পাঞ্জাব হিমালয়। কি বলা হয়? পাঞ্জাব হিমালয়, পাঞ্জাব হিমালয় বলা হয়। সতলুজ থেকে কালীর মধ্যে এই পোর্শনটাকে বলা হয় কি? বলা হয় কুমায়ুন, কুমায়ুন হিমালয়। কালী রিভার থেকে তিস্তার মধ্যে এই অংশটাকে বলা হয় কি? এই অংশটাকে বলা হয় নেপাল হিমালয়, নেপাল হিমালয়। আর তিস্তা থেকে ব্রহ্মপুত্র এই অংশটাকে বলা হয় কি? আসাম হিমালয়। তো এখান থেকে অনেকগুলো কোশ্চেন করিয়ে দেওয়া হলো। এখান থেকে এই প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু কোশ্চেন আসে। তোমরা খাতায় অ্যাজ ইট ইজ ছবি এঁকে নেবে, ভিডিওটা পজ করে, দরকার পড়লে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ভিডিওটা আরো একবার রিমাইন্ড করে দেখবে। এখানে যে পয়েন্টগুলো বললাম প্রত্যেকটা পয়েন্ট থেকে কোশ্চেন থাকে। এইভাবে কোশ্চেন দেবে যে কুমায়ুন হিমালয় ভাগ করেছে কোন কোন নদী? তো অ্যান্সার হবে সতলুজ, কালী। কোশ্চেন দেবে নেপাল হিমালয়কে ভাগ করেছে কোন কোন নদী? অ্যান্সার হবে কালী রিভার এন্ড তিস্তা রিভার। তো এখানে অ্যান্সার কি হবে? উত্তর থেকে দক্ষিণে হিমালয় পর্বতমালার সঠিক ক্রম কি হবে? তো উপরে আছে কারাকোরাম, তার নিচে লাদাখ, লাদাখের নিচে ঝাঁসকার, ঝাঁসকারের নিচে পীর পাঞ্জাল এন্ড পীর পাঞ্জালের নিচে কি? শিবালিক। এক্ষুনি দেখালাম। তো অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। ভারতের কোন রাজ্যের সঙ্গে মায়ানমারের কোনো সীমা রেখা নেই? তার আগে জেনে যাও যে ভারতের কোন কোন স্টেটের সাথে মায়ানমারের সীমারেখা আছে। তো ভারতের চারটে রাজ্য, চারটে স্টেটের সাথে সীমারেখা আছে। চারটে স্টেট কি কি? অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশের নিচে আছে কি? নাগাল্যান্ড। তো নাগাল্যান্ডের সাথেও কিন্তু মায়ানমারের সীমারেখা আছে। নাগাল্যান্ডের নিচে কি আছে? নাগাল্যান্ডের নিচে আছে মণিপুর। তো মণিপুরের সাথেও সীমারেখা আছে। এবং মণিপুরের নিচে কি আছে? মণিপুরের নিচে আছে মিজোরাম। তো এই চারটে স্টেটের সাথে
মায়ানমারের বর্ডার শেয়ার করে, কিন্তু ভারতের এই 4টে স্টেটের সাথে মায়ানমার দেশের সাথে কিন্তু বর্ডার শেয়ার করে। তাহলে নাগাল্যান্ডের সাথে বর্ডার আছে, আসামের সাথে কিন্তু বর্ডার নেই। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি অপশন বি আসাম, এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে ভারত এবং মায়ানমারের বর্ডারে বা বর্ডারকে আলাদা করেছে কোন পর্বত শ্রেণী? তো এখান থেকে 3টে পর্বত শ্রেণী আলাদা করেছে ভারত ও মায়ানমার। ভারত ও মায়ানমার, ভারত ও মায়ানমারকে আলাদা করেছে কটা পর্বত? আলাদা করা পর্বত শ্রেণী হলো 3টে। তার মধ্যে যেটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে সেটা হলো আরাকান পর্বত। কোশ্চেন দেবে যে আরাকান পর্বত কোন দুটো দেশের বর্ডার শেয়ার করে? তো অ্যান্সার হবে ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার, আরাকান পর্বত। এছাড়া আরো দুটো পর্বতের নাম মাথায় রাখবে, একটা হলো লুসাই পর্বত, এটাও কিন্তু ভারত এবং মায়ানমারের দেশের বর্ডারে অবস্থিত। আর নাগা পর্বত, এটাও ইন্ডিয়া অ্যান্ড মায়ানমারের বর্ডারে অবস্থিত। এখানে তোমাদের মায়ানমারের প্রসঙ্গ যেহেতু এসছে, মায়ানমার থেকে কিছু ফ্যাক্ট রিলেট করায়। মায়ানমারের ক্যাপিটাল কি? কোশ্চেন দিতে পারে। তো মায়ানমারের ক্যাপিটাল হলো নাইপিদাও। আর কোশ্চেন দিতে পারে যে মায়ানমারের কারেন্সি কি? তো মায়ানমারের কারেন্সি হলো কিয়াত। কিয়াত হলো মায়ানমারের কারেন্সি। চলে আসো পরবর্তী কোশ্চেনে। পশ্চিম মধ্য রেলওয়ের হেডকোয়ার্টার কি? জব্বলপুর, গুরুগ্রাম, হুগলি না জয়পুর? তো পশ্চিম মধ্য রেলের হেডকোয়ার্টার কি সেটা আগে ছবির আকারে আমি এখানে বোঝাই, তাহলে জিনিসটা বেশি ক্লিয়ার হবে। তো এখানে ফার্স্টে দেখো যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে আমাদের যে হেডকোয়ার্টার আছে রেলের হেডকোয়ার্টার, তার আগে আরেকটা জেনে নাও যে যদি কোশ্চেন দেয় যে টোটাল রেলওয়ে জোনের সংখ্যা কটা? টোটাল রেলওয়ে জোন, ভারতে কটা রেলওয়ে জোন আছে? তো ভারতে টোটাল রেলওয়ে জোনের সংখ্যা হলো 18টা। এই 18টা রেলওয়ে জোন কিভাবে মনে রাখবে ছবির আকারে সেটাই আমি এখানে দেখাচ্ছি। আর এই 18টা রেলওয়ে জোন কিন্তু পুরো মুখস্থ রাখতে হবে, নতুবা এই টাইপের যখন কোশ্চেন এইভাবে দেবে যে পশ্চিম মধ্য রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, অ্যান্সার করতে পারবে না। তো যাই হোক, এখানে দেখে নাও ফার্স্টে ওপরে হলো নর্থ, নিচে হলো সাউথ। আমরা জানি প্রত্যেকে ম্যাপের ওপরে নর্থ, নিচে সাউথ, ডান সাইডে ইস্ট, বাম সাইডে হলো ওয়েস্ট। তো নর্থ সাইডে হবে কি নর্দার্ন রেলওয়ে, NR। তো নর্দার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নর্দার্ন রেলওয়ের হেডকোয়ার্টার অবস্থিত দিল্লিতে। নর্দার্ন রেলওয়ের হেডকোয়ার্টার অবস্থিত। সাউদার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সাউদার্ন রেলওয়ের হেডকোয়ার্টার অবস্থিত চেন্নাইতে সাউদার্ন রেলওয়ের হেডকোয়ার্টার অবস্থিত। আর এদিকে পূর্বে ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার অবস্থিত কলকাতাতে। আর পশ্চিমে ওয়েস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো পশ্চিমে আছে মুম্বাই। তো মুম্বাই কিন্তু দুটো হেডকোয়ার্টার অবস্থিত। তো ওয়েস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মাথায় রাখবে মুম্বাইয়ের চার্চ গেট। মুম্বাইয়ের কোথায়? মুম্বাইয়ের চার্চ গেটে অবস্থিত ওয়েস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার। তাহলে নর্দার্ন রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ে, সাউদার্ন রেলওয়ে এবং ওয়েস্টার্ন রেলওয়ে, এখান থেকে আগে লিখে দিই। এটা হলো কি? এটা হলো নর্দার্ন রেলওয়ে কলকাতা, এটা হলো ইস্টার্ন রেলওয়ে, চেন্নাই হলো সাউদার্ন রেলওয়ে, আর মুম্বাই চার্চ গেট এটা হলো কি? এটা হলো ওয়েস্টার্ন রেলওয়ে। এবার চলে আসো মিডিলে সেন্ট্রাল রেলওয়ে। সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টারটাও অবস্থিত মুম্বাইতে। মুম্বাইতে কোথায়? ছত্রপতি শিবাজি টার্মিনাস, CST মুম্বাই, মাথায় রাখবে শর্ট ফর্মে CST মুম্বাইতে অবস্থিত কি সেন্ট্রাল রেলওয়ে। এখানে পাশে লিখে দিলাম CR, সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার। এবার এদের মিডিলে কিন্তু একটা করে হেডকোয়ার্টার আছে, অর্থাৎ নর্দার্ন, সাউদার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্ন। তো নর্দার্নের মিডিলে যে হেডকোয়ার্টারটা তাকে কি বলবো? তাকে বলবো নর্থ সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার। তো নর্থ সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এখান থেকে তোমরা যদি ম্যাপ সম্বন্ধে আইডিয়া ক্লিয়ার থাকে তাহলে সহজেই মুখস্থ রাখতে পারবে। দিল্লি আর চেন্নাইয়ের মিডিলে কি আসছে? মিডিলে আসছে উত্তরপ্রদেশ। তো সেভাবে মনে রাখতে পারো উত্তরপ্রদেশের এলাহাবাদ। উত্তরপ্রদেশের এলাহাবাদে
অবস্থিত নর্থ সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার, যদিও এখন এলাহাবাদের নাম চেঞ্জ হয়ে গেছে কি প্রয়াগরাজ নাম চেঞ্জ হয়েছে, সুতরাং অপশানে প্রয়াগরাজও থাকতে পারে। এরপর এখানে দেখো সেন্ট্রাল রেলওয়ে আর সাউদার্ন রেলওয়ের মিডিলে এখানেও কিন্তু একটা হেডকোয়ার্টার আছে, এখানেও কিন্তু একটা হেডকোয়ার্টার আছে মিডিলে, আর এই মিডিলেও কিন্তু একটা হেডকোয়ার্টার আছে। তো সাউদার্ন রেলওয়ে আর সেন্ট্রাল রেলওয়ে মিডিলে যে হেডকোয়ার্টার তাকে বলবো সাউথ সেন্ট্রাল রেলওয়ে। এই সাউথ সেন্ট্রাল রেলওয়ে হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অবস্থিত তেলেঙ্গানা রাজ্যের সেকেন্দ্রাবাদ। সেকেন্দ্রাবাদ, আগে এটা ছিল অন্ধ্রপ্রদেশের মধ্যে সেকেন্দ্রাবাদ, আর তেলেঙ্গানা রাজ্য তৈরি হওয়ার পরে সেকেন্দ্রাবাদ চলে যায় কার মধ্যে? তেলেঙ্গানার মধ্যে। এবার এদিকে দেখো ওয়েস্টার্ন সেন্ট্রাল WCR ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো এটা অবস্থিত মধ্যপ্রদেশের জব্বলপুরে। কোথায়? মধ্যপ্রদেশের জব্বলপুরে অবস্থিত। আর এদিকে ইস্ট সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো ইস্ট সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার অবস্থিত বিহারে। বিহারের কোথায়? বিহারের হাজিপুরে অবস্থিত ইস্ট সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার। এবার এখান থেকে দেখো চারটে কোণ, মানে নর্থ ইস্ট, তারপর সাউথ ইস্ট, এদিকে সাউথ ওয়েস্ট আর নর্থ ওয়েস্ট, এই চারটে দিকেও কিন্তু চারটে রেলের হেডকোয়ার্টার আছে। তো সেটাই আমি এখানে এবার ড্র করছি। তো এখানে ফার্স্টে দেখো নর্থ ইস্টার্ন রেলওয়ে। তো নর্থ ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটা অবস্থিত গোরখপুরে অবস্থিত নর্থ ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার। কোশ্চেন দেবে যে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কোথায়? দিল্লি আর এদিকে মুম্বাই, এর কোনাকুনি ভাবো, তাহলে কোনাকুনি কোন রাজ্য আসছে? রাজস্থান। তো রাজস্থানের জয়পুরে অবস্থিত নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার। এদিকে দেখো সাউথ ওয়েস্টার্ন। তো সাউথ ওয়েস্টার্ন সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো এদিকে মুম্বাই আর এদিকে চেন্নাই, এর কোনাকুনি ভাবো যে কোন রাজ্য আসছে? তো এর কোনাকুনি আসছে কর্ণাটক। তো হুবলি থেকে একটা কোশ্চেন তোমাদের বহুবার করিয়েছি যে সব থেকে দীর্ঘতম প্ল্যাটফর্ম, প্রায় ১,৫০০ কিলোমিটার, মানে ১৫০৭ মিটার তার লেন্থ, সব থেকে দীর্ঘতম যে প্ল্যাটফর্ম সেটা কোন স্টেশনে অবস্থিত? সেটা অবস্থিত হুবলিতে, কর্ণাটকের হুবলিতে অবস্থিত। এবার এদিকে দেখো, এদিকে সাউথ ইস্টার্ন রেলওয়ে SER সাউথ ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সাউথ ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টারটাও অবস্থিত কলকাতাতে। তো কলকাতাতে তিনটে হেডকোয়ার্টার আছে, একটা ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার, একটা সাউথ ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার, আরেকটা হলো মেট্রো রেল। কলকাতার মেট্রো রেলের হেডকোয়ার্টারও কিন্তু কলকাতাতে অবস্থিত। এবং মাথায় রাখবে কলকাতা মেট্রো অনলি কিন্তু গভর্নমেন্ট চালায়, বাদ বাকি অন্য অন্য রাজ্যে যে সমস্ত মেট্রোগুলো চলে সেগুলো প্রত্যেকটাই কিন্তু প্রাইভেট মেট্রো। এবার এখান থেকে দেখো কতগুলো তোমাদের কভার হয়ে গেল, চারটে দিক, চারটে, আর তার মাঝখানে একটা করে, তাহলে চারটে চারটে 8টা হলো। তারপর এদিকে নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, এটা যোগ করলে হবে 8 আর 4 12টা। সেন্ট্রাল রেলওয়ে যোগ করলে হবে 13টা। 13টার পরে এখানে মেট্রো যোগ করলে হবে কটা? মেট্রো যোগ করলে হবে 14টা। আর এখানে দেখো সাউথ ইস্টার্ন রেলওয়ের মিডিলে কিন্তু আরেকটা রেলওয়ে আছে, যেটাকে বলা হয় সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে SECR। তো সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো এটা ছত্তিশগড়ের বিলাসপুরে অবস্থিত। তাহলে এখান থেকে হয়ে গেল কটা? এখান থেকে হয়ে গেল 3 4 12 13 14 15টা কভার হয়ে গেল। এবার দেখো 16 নাম্বারটা অবস্থিত এখানে, 16 আর 17। তো 16 নাম্বারটা সাউথ কোস্টাল রেলওয়ে, আর 17 নাম্বারটা হলো ইস্ট কোস্টাল রেলওয়ে। তো সাউথ কোস্টাল রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সাউথ কোস্টাল রেলওয়ের হেডকোয়ার্টার অবস্থিত বিশাখাপত্তনমে অবস্থিত। আর ইস্ট কোস্টাল রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইস্ট কোস্টাল রেলওয়ের হেডকোয়ার্টার অবস্থিত উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত। তাহলে হয়ে গেল টোটাল 17টা রেলওয়ে জোন।
এবং লাস্ট রেলওয়ে জোন 18 নম্বর রেলওয়ে জোনটা কোথায় অবস্থিত, সেটা অবস্থিত নর্থ ইস্ট সাইডে ভারতের, এরকম পজিশনে অবস্থিত নর্থ ইস্ট সাইড। তো এটাকে বলা হয় নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, NEFR ফুল ফর্ম হলো নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, তো এর হেডকোয়ার্টার অবস্থিত মালিগাঁও, মালিগাঁও অবস্থিত। মালিগাঁও কোথার মধ্যে পড়ে, আসামের গুয়াহাটি, আসামের গুয়াহাটিতে অবস্থিত। তো এই হলো টোটাল 18টা রেলওয়ে জোন, ছবি সহকারে বুঝিয়ে দিলাম, এটা কিন্তু মনে রাখতে হবে। এখান থেকে যে কোনো কোশ্চেন, এই 18টা রেলওয়ে জোন থেকে যে কোনো কোশ্চেন কিন্তু দিতে পারে। তো এখানে অ্যান্সার কি হবে, পশ্চিম মধ্য রেলের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, তো এখানে দেখে নাও পশ্চিম মধ্য রেল, পশ্চিম মধ্য রেলের হেডকোয়ার্টার, তাহলে ওয়েস্ট সেন্ট্রাল রেল হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, জব্বলপুরে হেডকোয়ার্টার অবস্থিত। তো এখানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে অপশন নাম্বার এ, এর কিন্তু সঠিক অ্যান্সার জব্বলপুর। চলে আসো পরবর্তী কোশ্চেন, বিশ্বের দ্বিতীয় এবং ভারতের প্রথম টেস্ট টিউব বেবি দুর্গার স্রষ্টা কে, তো বিশ্বের দ্বিতীয় এবং ভারতের প্রথম টেস্ট টিউব বেবি দুর্গার স্রষ্টা হলেন কে, স্রষ্টা হলেন সুভাষ মুখার্জি, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। যদি কোশ্চেন দেয় যে দুর্গার আসল নাম কি, আসল নাম অবশ্যই জানতে হবে, দুর্গার অরিজিনাল নাম কি, দুর্গা নামটা তো এটা দেওয়া নাম, তো আসল নাম হলো কানুপ্রিয়া আগারাল, আসল নাম হলো কানুপ্রিয়া, কানুপ্রিয়া, কানুপ্রিয়া আগরওয়াল হলো দুর্গার অরিজিনাল নেম। তো ইনি ভারতের তথা বিশ্বের কিন্তু দ্বিতীয় টেস্ট টিউব বেবি। তো এনার জন্ম হয়েছিল কবে, এনার জন্ম হয়েছিল 1978 সালে 3 অক্টোবর, 3 অক্টোবরে জন্ম হয়েছিল। এবং এনার স্রষ্টা ছিলেন কে, সুভাষ মুখার্জি। যদি কোশ্চেন দেয় যে ফার্স্ট টেস্ট টিউব বেবি অফ দ্য ওয়ার্ল্ড, যদি কোশ্চেন দেয় ফার্স্ট টেস্ট টিউব বেবি ইন ইন্ডিয়া, তো অ্যান্সার হবে কি দুর্গা, অর্থাৎ কানুপ্রিয়া আগরওয়াল। আর যদি কোশ্চেন দেয় ফার্স্ট টেস্ট টিউব বেবি, ফার্স্ট টেস্ট টিউব বেবি, ফার্স্ট টেস্ট টিউব বেবি অফ দ্য ওয়ার্ল্ড, তো ফার্স্ট টেস্ট টিউব বেবি অফ দ্য ওয়ার্ল্ড তার নাম কি, তার নামটাও মাথায় রাখবে, তার নাম হলো লুইস ব্রাউন, লুইস ব্রাউন। কবে জন্মগ্রহণ হয়েছিল এনার, এনার জন্মগ্রহণ হয় 25শে জুলাই 1978 সালে এনার জন্মগ্রহণ হয়। এবং ইনি কোথাকার বাসিন্দা, ইনি হলেন গ্রেট ব্রিটেন, গ্রেট ব্রিটেনের বাসিন্দা। চলে আসো পরের কোশ্চেন, স্বাধীন ভারত কোন সালে প্রথম অলিম্পিক স্বর্ণ পদক জিতেছিল, তো স্বাধীন ভারত 1948 সালে প্রথম কিন্তু অলিম্পিকের স্বর্ণ পদক জেতে, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো কোন ডিপার্টমেন্টে জিতেছিল, 1948 সালে ফিল্ড হকি, ফিল্ড হকিতে জিতেছিল দলগতভাবে প্রথম স্বর্ণ পদক। আর সেটা ছিল গ্রীষ্মকালীন অলিম্পিক, সেই গ্রীষ্মকালীন অলিম্পিকে গ্রেট ব্রিটেনকে পরাজিত করে স্বর্ণপদক জিতেছিল। এবং এটা স্বাধীন ভারতের একটা কিন্তু ভারতের প্রথম স্বর্ণপদক ছিল অলিম্পিকে জেতা। এবার যদি কোশ্চেন দেয় যে স্বাধীন ভারতের প্রথম ক্রীড়াবিদকে যিনি সিঙ্গেল ভাবে, যিনি স্বতন্ত্রভাবে পদক জিতেছিলেন, তো স্বাধীন ভারতের প্রথম, এখানে লিখেই দিচ্ছি, স্বাধীন ভারতের প্রথম সিঙ্গেল ভাবে স্বর্ণ পদক জয়ী, তার নাম কি, তার নাম হলো কে.ডি. যাদব। ইনি কিন্তু স্বাধীন ভারতে প্রথমে সিঙ্গেল ভাবে স্বর্ণ পদক জিতেছিলেন অলিম্পিকে। আচ্ছা, অলিম্পিকের প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে অলিম্পিকের ওপরে কিছু ফ্যাক্ট তোমাদের রিলেট করাবো। যদি কোশ্চেন দেয় প্রথম অলিম্পিকের আয়োজন হয়েছিল কত সালে, কবে থেকে অলিম্পিক খেলা শুরু হয়, তো ফার্স্ট অলিম্পিকের আয়োজন হয় 1896 সালে। কোথায় আয়োজন হয়েছিল, আয়োজন হয়েছিল গ্রিসে। তো গ্রিসের কোথায়, গ্রিসের এথেন্স শহরে। এবং এই যে অলিম্পিকটা ছিল, এটা ছিল কিন্তু সামার অলিম্পিক। তো 1896 সালে গ্রিসের এথেন্সে কিন্তু প্রথম অলিম্পিকের আয়োজন হয়। কোশ্চেন দেবে যে অলিম্পিকে প্রথমবার ফুটবল খেলা, অলিম্পিকে
অলিম্পিকে প্রথমবার প্রথমবার ফুটবল খেলা হয় কত সালে? তো অলিম্পিকে প্রথমবার ফুটবল খেলা হয় 1900 সালে, এবং সেটা কোথাকার অলিম্পিক ছিল? সেটা প্যারিস, প্যারিস ফ্রান্সের অলিম্পিকে প্রথমবার ফুটবল খেলা শুরু হয়েছিল। এবার যদি এখান থেকে কোশ্চেন দেয় তোমাদের যে ফুটবল খেলার যেটা আলোচনা করলাম, এখান থেকে কোশ্চেন দেবে যে অলিম্পিকে প্রথমবার টি-20 ক্রিকেট খেলা হবে কোন সাল থেকে বা কোথা থেকে? তো অলিম্পিকে প্রথমবার টি-20 ক্রিকেট খেলা হবে 2028, মানে এর পরবর্তী অলিম্পিক থেকে। সেই পরবর্তী অলিম্পিক কোথায় আয়োজন হবে? লস অ্যাঞ্জেলেস, লস অ্যাঞ্জেলেস, আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আয়োজন হবে। 2028-এর অলিম্পিক থেকে কিন্তু প্রথমবার অলিম্পিকে টি-20 ক্রিকেট খেলা শুরু হবে। এখান থেকে যদি কোশ্চেন দেয় যে প্রথমবার উইন্টার অলিম্পিক আয়োজন হয় কবে থেকে? প্রথমবার উইন্টার অলিম্পিক, তো প্রথম উইন্টার অলিম্পিকের আয়োজন হয়েছিল 1924 সালে, এবং সেটাও কিন্তু ফ্রান্সে হয়েছিল। কোথায় হয়েছিল? ফ্রান্সে হয়েছিল। তো ফ্রান্স থেকে দুটো কোশ্চেন, আরেকটা কোশ্চেন রিলেট করাবো, তিনটে কোশ্চেনই কিন্তু ফ্রান্স থেকে মাথায় রাখবে। প্রথমবার উইন্টার অলিম্পিক, প্রথমবার ফুটবল খেলা হয় প্যারিস ফ্রান্স থেকে, আরেকটা হলো যদি কোশ্চেন দেয় এই বছর 2024-এ অলিম্পিক গেমস কোথায় আয়োজন হচ্ছে? অবভিয়াসলি সামার অলিম্পিক গেমস। তো সামার অলিম্পিক গেমস এর আয়োজন হচ্ছে কোথায়? আয়োজন হচ্ছে প্যারিসের ফ্রান্সে। তো এখান থেকে রিলেট করায়, একটা হলো সামার অলিম্পিক লাস্ট কবে হয়েছিল এবং পরবর্তী কবে হবে, সামার অলিম্পিক, আরেকটা কি? আরেকটা হলো উইন্টার অলিম্পিক। তো সামার অলিম্পিক আর উইন্টার অলিম্পিক লাস্ট কবে হয়েছিল সেটাও কিন্তু এক্সামে কোশ্চেন দিতে পারে। তো 2020-তে লাস্ট হয়েছিল। 2020-তে কোথায় হয়েছিল? টোকিও, যদিও এটা দেবে না। টোকিও কোথায়? জাপান। তো জাপানের টোকিওতে 2020-তে সামার অলিম্পিকের আয়োজন হয়েছিল, এবং এর ঠিক 4 বছর পর অর্থাৎ এই বছর 2024-এ সামার অলিম্পিক কোথায় আয়োজন হবে? প্যারিসে আয়োজন হবে। প্যারিস কোথায় অবস্থিত? ফ্রান্সে অবস্থিত। 2024-এর অলিম্পিকের প্রসঙ্গ যেহেতু এসেছে, এখান থেকে দুটো কোশ্চেন তোমাদের দেবে। দুটো জিনিস ডিসক্লোজ হয়ে গেছে। একটা হলো 2024-এর প্যারিস অলিম্পিকের ম্যাসকট কি, আরেকটা 2024-এর প্যারিস অলিম্পিকের মোটো কি। তো ম্যাসকট হলো ফ্রিজেস। কোশ্চেনটা কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে এর আগেতে। ম্যাসকট হলো ফ্রিজেস, আর মোটো কি? মোটো হলো গেমস ওয়াইড ওপেন। গেমস ওয়াইড ওপেন হলো 2024-এর সামার অলিম্পিকের মোটো। কোশ্চেন দেবে উইন্টার অলিম্পিক থেকে। তো উইন্টার অলিম্পিক লাস্ট হয়েছিল কবে? 2022-এ লাস্ট হয়। কোথায় হয়েছিল? হয়েছিল বেইজিং, বেইজিং চায়নাতে 2022-এ উইন্টার অলিম্পিক হয়, এবং এর ঠিক 4 বছর পর 2026-এ উইন্টার অলিম্পিকের আয়োজন হবে। কোথায় সেটা আয়োজনটা হবে? আয়োজনটা হবে ইটালির মিলান শহর। এক্সাক্ট জায়গা মাথায় রাখতে হবে, কারণ এক্সাক্ট জায়গা এখন এক্সামে কোশ্চেন দিচ্ছে। তো ইটালির মিলান শহরে 2026-এর উইন্টার অলিম্পিকের আয়োজন হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, এভরি চাইল্ড ম্যাটার্স এই বইটা কে লিখেছেন? তো এভরি চাইল্ড ম্যাটার্স বইটা লিখেছেন কৈলাস সত্যার্থী। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। জাস্ট অনলাইনার ফরম্যাটে কোশ্চেনটা মাথায় রাখবে। সালমান রুশদি থেকে রিলেট করো। সালমান রুশদির কিছু ইম্পর্টেন্ট বই বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, যার মধ্যে সবথেকে ফেমাস হলো মিড নাইটস চিলড্রেন। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে মিড নাইটস চিলড্রেন, যদিও বইটা পুরনো হয়ে গেছে কিন্তু এখনো এক্সামে কোশ্চেন দেয়। মিড নাইটস চিলড্রেন বইটা কে লিখেছেন? লিখেছেন সালমান রুশদি। আরেকটা মাথায় রাখো, দ্য স্যাটানিক ভার্স কে লিখেছে? দ্য স্যাটানিক ভার্সেস লিখেছে সালমান রুশদি। অমর্ত্য সেন থেকে মাথায় রাখবে দুটো বই, যেটা সব থেকে বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, যে আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া বইটা কে লিখেছে? অমর্ত্য সেন। আরেকটা হলো ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম,
ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম। বইটা কে লিখেছে? লিখেছে অমর্ত্য সেন। অমর্ত্য সেন থেকে আরেকটা ফ্যাক্ট খেয়াল করো, এখান থেকে যদি কোশ্চেন দেয় যে ভারতের প্রথম অর্থনীতিতে নোবেল জয়ী কে, ভারতের প্রথম অর্থনীতিবিদ নোবেল জয়ী, অর্থনীতিবিদ নোবেল জয়ী কে? তো অ্যান্সার হবে নোবেল জয়ী হলেন অমর্ত্য সেন। ইনি কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন? এই কোশ্চেনটাও কিন্তু এক্সামে দিয়েছে, তো এক্সাক্ট ইয়ার মাথায় রাখবে। 1998 সালে ইনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পান, যিনি ভারতের প্রথম অর্থনীতিবিদ। চলে আসো পরবর্তী কোশ্চেনে। ভারত রত্ন ডিজাইন করা হয়েছে কোন গাছের পাতার মতো? তো ভারত রত্ন, এটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে, বট মেরে আসে, তো বট অ্যান্সার হবে না, অ্যান্সার হবে কি অশ্বত্থ। অপশনে অশ্বত্থ থাকতে পারে বা পিপল ট্রি থাকতে পারে, তো যেটা থাকবে সেটাই কিন্তু মার্কিং করবে। তো অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ভারত রত্নের ডিজাইনের যে পাতার মতো দেখতে, সেটা হলো অশ্বত্থ গাছের পাতা। ভারত রত্ন থেকে রিলেট করে যদি কোশ্চেন দেয় যে ভারতের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড অর্থাৎ বেসামরিক সম্মান কোনটা? তো ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান হলো ভারত রত্ন। ভারত রত্ন দেওয়া শুরু হয়েছিল কত সাল থেকে? দেওয়া শুরু হয়েছিল 1954। অর্থাৎ ফার্স্ট অ্যাওয়ার্ডি কে? বহুবার কোশ্চেন দিয়েছে, প্রথম কে পেয়েছে? আর এই বছরও কিন্তু ভারত রত্ন দেওয়া হয়েছে 5 জনকে, সেই 5 জনের নাম কিন্তু থোরলি মুখস্থ রাখতে হবে। তো ফার্স্ট অ্যাওয়ার্ডই প্রথম দেওয়া হয়েছিল 1954 সালে। 1954 সালে কজন পেয়েছিলেন? 3 জন পেয়েছিলেন। কে কে? চক্রবর্তী রাজা গোপালাচারী, চক্রবর্তী রাজা গোপালাচারী। দ্বিতীয় ব্যক্তি হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণান, সর্বপল্লী রাধাকৃষ্ণান। আর তৃতীয় ব্যক্তির নাম মাথায় রাখবে সিভি রামান। তো প্রথম ভারতরত্ন অ্যাওয়ার্ড পায় এই 3 জন, চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণান আর সিভি রামান। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো 2024, অর্থাৎ এই বছরে কে কে ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছে? তো 2024 অ্যাওয়ার্ডই, তো 2024-এ 5 জন পেয়েছে। 5 জনের নামই কিন্তু মুখস্থ রাখতে হবে। তার মধ্যে প্রথম খটোমটো নাম মনে হতে পারে, আর বাকিগুলো তোমাদের চেনা নাম। একজন হলো কার্পুরি, প্রথম এই নামটা মুখস্থ রাখবে, কার্পুরি ঠাকুর। কার্পুরি ঠাকুর, ইনি কোথা থেকে পেয়েছেন? ইনি পেয়েছেন বিহার থেকে, বিহারের বাসিন্দা। বাকি 4 জনের নাম ইজি নাম। একজন হলেন এল কে আডবাণী, লালকৃষ্ণা আডবাণী, এল কে আডবাণী, লালকৃষ্ণা আডবাণী, ইনি দিল্লির বাসিন্দা। তৃতীয় ব্যক্তি হলেন, প্রধানমন্ত্রী ছিলেন ইনি পিভি নারাসিমা রাও, পিভি নারাসিমা রাও। পিভি নারাসিমা রাও তেলেঙ্গানা থেকে বিলং করেন। চতুর্থ ব্যক্তি হলেন ইনিও কিন্তু প্রাইম মিনিস্টার ছিলেন, চৌধুরী চরণ সিং, চৌধুরী চরণ সিং, ইনি বিলং করেন উত্তরপ্রদেশ থেকে। আর লাস্ট ব্যক্তির নাম মাথায় রাখবে, তিনি হলেন এম এস স্বামীনাথন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এম এস স্বামীনাথন। ইনি 2023 সালে কিন্তু মারা গিয়েছিলেন এম এস স্বামীনাথন। এবং এম এস স্বামীনাথন মোস্ট ইম্পর্টেন্ট এই কারণে, এখান থেকে একটা কোশ্চেন বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে এম এস স্বামীনাথন থেকে, সেটা হলো ফাদার অফ, যদি কোশ্চেন দেয় ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন, ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রিভলিউশন, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? বলা হয় এম এস স্বামীনাথনকে। আর বিশ্বের মধ্যে যদি কোশ্চেন দেয় যে বিশ্বের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? বলা হয় নরম্যান বোরলগকে বলা হয়।
ভারতরত্ন থেকে আরেকটা কোশ্চেন তোমাদের এক্সামে বহুবার দিয়েছে, সেটা হলো যে প্রথম স্পোর্টস পার্সন হিসাবে, ফার্স্ট স্পোর্টস পার্সন, হিসাবে কে ভারতরত্ন পেয়েছে, এবং এর পাশাপাশি সেই ব্যক্তি আরেকটা রেকর্ড করেছে, সেটা হলো সব থেকে ইয়াংগেস্ট হিসাবে। ফার্স্ট স্পোর্টস পার্সন এবং তার পাশাপাশি ইয়াংগেস্ট ভারতরত্ন প্রাপক কে, তার নাম হলো সচিন তেন্ডুলকার। সচিন তেন্ডুলকার, সচিন তেন্ডুলকার। তো এই ফ্যাক্ট গুলো কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে। ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। চলে আসো পরবর্তী কোশ্চেন, ইন্দিরা গান্ধী গোল্ড কাপের সঙ্গে যুক্ত কোনটা? ফুটবল, হকি, সাঁতার না ক্রিকেট? তো অ্যান্সার হবে হকি হলো ইন্দিরা গান্ধী গোল্ড কাপের সাথে যুক্ত। এছাড়া আদার্স যে হকি কাপ গুলো আছে সেগুলো একটু এখান থেকে রিলেট করাই। একটা হলো বেটন কাপ, বেটন বেটন কাপ, তারপরে লেডি রতন টাটা ট্রফি, লেডি রতন টাটা ট্রফি, এটাও কার সঙ্গে সম্পর্কিত? এটাও কিন্তু হকি খেলার সাথে সম্পর্কিত। এছাড়া আছে যাদবেন্দ্র কাপ, যাদবেন্দ্র কাপ, এটাও হকি খেলার সাথে সম্পর্কিত। আরেকটা নাম মনে রাখতে পারো রঙ্গস্বামী কাপ, রঙ্গস্বামী কাপ, এটাও কিন্তু হকি খেলার সাথে সম্পর্কিত। চলে আসো পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন দুটো দেশের মধ্যে হিন্ডনবার্গ লাইন অবস্থিত? তো হিন্ডনবার্গ লাইন অবস্থিত পোল্যান্ড এন্ড জার্মানির মধ্যে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। যদি কোশ্চেন দেয় যে ফ্রান্স এন্ড জার্মানির মধ্যে কোন লাইন অবস্থিত, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হলো উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া। এটা কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। তো উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে 38 প্যারালাল লাইন অবস্থিত, বহুবার কোশ্চেন দিয়েছে। তো সেইভাবে এখান থেকে ফ্রান্স জার্মানির মধ্যে কোন লাইন অবস্থিত? তো ফ্রান্স জার্মানির মধ্যে অবস্থিত ম্যাগিনট লাইন অবস্থিত। পোল্যান্ড জার্মানি কোশ্চেনে ছিল হিন্ডনবার্গ লাইন অবস্থিত। ফিনল্যান্ড এবং রাশিয়ার মধ্যে অবস্থিত কি? ফিনল্যান্ড এন্ড রাশিয়ার মধ্যে অবস্থিত ম্যানারহাইম লাইন, ম্যানারহাইম লাইন অবস্থিত। আর এখান থেকে আরো তিনটে রিলেট করাবো ভারতের সাথে। ইন্ডিয়া এন্ড পাকিস্তানের মধ্যে, ইন্ডিয়া এন্ড চীনের মধ্যে, চায়না। আরেকটা কোশ্চেন দেয় ইন্ডিয়া এন্ড আফগানিস্তান মধ্যে কি কি লাইন অবস্থিত? তো এই তিনটে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে, ডুরান্ড, র্যাডক্লিফ আর ম্যাকমোহন, এই তিনটে কিন্তু গুলিয়ে ফেলে। তো ম্যাকমোহন লাইন অবস্থিত ভারত এবং চায়নার মধ্যে। ম্যাকমোহন লাইন অবস্থিত ভারত চায়নার মধ্যে। ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে অবস্থিত র্যাডক্লিফ লাইন অবস্থিত ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে। আর ইন্ডিয়া আফগানিস্তানের মধ্যে অবস্থিত কি? অবস্থিত ডুরান্ড লাইন অবস্থিত ইন্ডিয়া এন্ড আফগানিস্তানের মধ্যে। এখান থেকে আরেকটা কোশ্চেন রিলেট করে দিই। কোশ্চেন দেবে যে ভারতের সাথে কোন প্রতিবেশী দেশ সব থেকে কম বর্ডার শেয়ার করে? তো মাথায় রাখবে আফগানিস্তান কিন্তু সব থেকে কম বর্ডার শেয়ার করে, প্রায় 100 কিলোমিটার মতো কিন্তু বর্ডার শেয়ার করে আফগানিস্তান। চলে আসো পরের কোশ্চেন, দা ফ্যান্টম চরিত্রটির স্রষ্টা কে? তো দা ফ্যান্টম চরিত্রের স্রষ্টা হলেন লি ফক। অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। জাস্ট অনলাইনের ফরম্যাটে মাথায় রাখবে। চলে আসো আজকের লাস্ট কোশ্চেন, জাতীয় ক্যালেন্ডারের শেষ মাস কোনটা? এই কোশ্চেনটা জানা না থাকলে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট চৈত্র মাস মেরে চলে আসবে, অ্যান্সার হয়ে যাবে ভুল। জাতীয় ক্যালেন্ডারের শেষ মাস কোনটি? জাতীয় ক্যালেন্ডারের শেষ মাস হলো ফাল্গুন মাস। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো প্রত্যেকেই জানো যে শকাব্দ যেটা ছিল সেই শকাব্দের ওপর
ভিত্তি করে ভারতের জাতীয় ক্যালেন্ডার তৈরি করা হয়েছিল। তো ভারত সরকার এটাকে 22 মার্চ 1900, এক্সাক্ট ডেটটা মাথায় রাখবে, 22 মার্চ 1957 সালে এটাকে গ্রহণ করে। এবং এই ক্যালেন্ডার অনুযায়ী প্রথম মাস, এই ক্যালেন্ডার অনুযায়ী প্রথম মাস কোনটা? প্রথম মাস হলো চৈত্র মাস। আর শেষ মাস কোনটা, যেটা এখানে তোমাদের কোশ্চেনে ছিল, তো শেষ মাস হলো ফাল্গুন মাস। তো প্রথম মাস হবে চৈত্র, কারণ প্রথম মাসে বৈশাখ থাকবে ফার্স্ট অপশানে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বৈশাখ মারবে, সেটাও কিন্তু ভুল হয়ে যাবে। তো প্রথম মাস খেয়াল রাখবে চৈত্র মাস, আর শেষ মাস হলো ফাল্গুন মাস। তো আজকের ক্লাসে তোমাদের এই 20টা কোশ্চেন রাখা হয়েছিল, আশা করি প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। যদি ক্লাস ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং এর পাশাপাশি আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাসে যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে কমেন্ট বক্সে দাগ নম্বর সহকারে, বা তোমাদের কোনো ডাউট থাকলে সেটা কমেন্ট বক্সেই লিখবে, তাহলে একটা ডাউট ক্লিয়ারিং সেশন ডেকে সেখানে ডাউটগুলো ক্লিয়ার করা হবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।